নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। পুজোর আগেই বিজেপি ঢেলে সাজাতে চলেছে তাদের সংগঠন। চলে আসবো পরের খবরে। পুজোর আগেই বিজেপি ঢেলে সাজাতে চলেছে তাদের সংগঠন। সূত্রের খবর, মণ্ডল স্তরের বেশ কিছু নেতা ইতিমধ্যে অনেক তোলা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তাই সব আবর্জনা সরানো দ্রুত দরকার। তাই পুজোর আগেই বঙ্গ বিজেপি সর্বস্তরের সাংগঠনিক রদবদল প্রক্রিয়া সেরে নিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গের সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাইছে বিজেপির। রাজ্যে এখন দখল ক্ষমতায়, তাই প্রশাসন ও সংগঠনের মধ্যে দায়িত্ব ভাগ করা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করার কৌশল নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, সাংগঠনিক রদবদলে একাধিক জেলায় সভাপতি বদল হতে চলেছে। তবে শুধু জেলা নয়, মণ্ডল সভাপতি এবং বুথ স্তরের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলায় দল ক্ষমতায় আসার পর গত 2 মাসে নিচুতলার যে সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ রাজ্য স্তরে জমা পড়েছে, তাদেরও একাধিক জনকে পদ থেকে সরানো হতে পারে। অন্যদিকে বাংলা থেকে অন্তত 2 জন নেতৃত্বের দলে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে খবর। একজনকে জাতীয় সহ সভাপতি ও আরেকজনকে জাতীয় সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তারা কারা সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে দিলীপ ঘোষ জাতীয় সহ সভাপতির দায়িত্বে পেয়েছিলেন। তার আগে জাতীয় সম্পাদক পদে ছিলেন রাহুল সিনহা। তখন পশ্চিমবঙ্গে বিরোধী দল ছিল বিজেপি, আর বর্তমানে রাজ্যের শাসক দল তারা। কাজেই বঙ্গ বিজেপির গুরুত্ব দিল্লির কাছে বেড়েছে। তাই বাংলার 2 জনকে কেন্দ্রীয় পদাধিকারী নিয়ে যাওয়া হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বে এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে কার্যকর করার বিষয় স্পষ্ট করে দিয়েছে। সেই কারণে সম্প্রতি রাজ্যের নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া বিজেপি বিধায়কদের নতুন সাংগঠনিক কমিটিতে না রাখার সম্ভাবনাও বেশি। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। 2018 থেকে 2026 দীর্ঘ লড়াইয়ের পরে এখন মাওবাদী মুক্ত ভারত, দাবি অমিত শাহ। ভারতকে মাওবাদী মুক্ত করার জন্য গত কয়েক বছরে নিরন্তর অভিযান চালিয়ে গেছে ভারত সরকার। মুহূর্তের জন্য থামেনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন মাও মুক্ত ভারত, দেশ মাওবাদী মুক্ত। দিন কয়েক আগে জানিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ঝাড়খণ্ডের শীর্ষ মাওবাদী নেতা মিশির বেশরাও ধরা পড়েছেন। এবার এই বিষয়ে রাজ্যসভায় বিস্তারিত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একই সঙ্গে ঘোষণা করা হলো, দেশ এখন মাওবাদী শূন্য, সব জেলা মাওবাদী মুক্ত। রাজ্যসভায় প্রশ্নোত্তরে 2018 সাল থেকে 26 সাল পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রিপোর্টে জানানো হয়েছে 2018 সালে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল 126টি। 2023 সালে দেশে 486টি হামলা ঘটনা ঘটেছিল। এই হামলায় 107 জন সাধারণ মানুষ, 32 জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়। 2026 সালে মার্চ মাস থেকে এই সংখ্যা শূন্য। তবে মার্চের আগে মোট 33টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ছত্তিশগড়ে হামলার ঘটনা 18টি, মৃত্যু হয়েছে 7 জনের। আবারও ঝাড়খণ্ডে 13টি হামলার ঘটনা ঘটেছে। 2026 সালে 21শে জুলাই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলের মাওবাদী হামলার ঘটনা শূন্য। রাজ্যসভায় সব জেলাকে মাওবাদী মুক্ত ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সব জেলাকে মাওবাদী মুক্ত ঘোষণা করলেও 37টি জেলাকে পূর্বের ঘটনার নিরিখে সংবেদনশীল জেলা হিসেবে নজরদারিতে রাখা হয়েছে বলে উল্লেখ করেছে। চলতি বছরের 18 মে ছত্তিশগড়ের বাস্তারে একটি অনুষ্ঠানে শাহ বলেছিলেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি ভারত এখন মাওবাদী মুক্ত। টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এই সব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরও উন্নত হয়েছে। বিধাননগরের সন্দীপন চন্দ্র এমন একজন প্রতিভাবান, যার হাতের স্পর্শে বিজ্ঞান ও প্রযুক্তি আজ সাড়া দিয়েছে। বিজ্ঞানের সাহায্যে সন্দীপন হাজারো ব্যতিক্রমী প্রযুক্তি তৈরি করেছে। ব্যতিক্রমী নানা ড্রোন তৈরি সন্দীপনের অন্যতম প্রযুক্তির ফসল। সন্দীপনের তৈরি এই ড্রোন ডেঙ্গুর মশা মারতে যেমন সক্রিয়, তেমনি এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো জিনিস স্থানান্তরেও সমানভাবে দক্ষ। এমনটাই মূলত দাবি সন্দীপনের। বর্তমান সময় হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সময়। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে প্রযুক্তিবিদ্যাকে পাথেয় করে আজ মানুষ উন্নতির শিখরে পৌঁছেছে। বিধাননগরের সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে বৈজ্ঞানিক নানা প্রযুক্তি তৈরি করেছে, যা একধারে ব্যতিক্রমী, তেমনি অন্যদিকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শীতকাল পড়েছে, তাই শীতকালে আমাদের এখন ঠান্ডা জল একটা খুব বড়
চিন্তার বিষয় হয়ে ওঠে। এছাড়াও জল আমাদের গায়ে দিতে বা স্নান করার সময় আমাদের প্রবলেম হয়। শীতকালে আমাদের জলকে গরম করে তারপরে আমাদের স্নান করার জন্য ব্যবহার করতে হয়। এছাড়াও আমি পার্সোনালি রাতে চা বানানোর সময় বা কফি বানানোর সময় তখনও কিছু প্রবলেম হয়। শীতকালে এই ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে আমি একটি যন্ত্র তৈরি করেছি। এই যন্ত্রের মাধ্যমে আমরা খাবার জলকে খুব অল্প সময় 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঈষৎ উষ্ণ করতে পারি এবং এটি ব্যাটারি এবং ডিসি কারেন্টের মাধ্যমে চলে। এতে কারেন্ট খুব অল্পই খরচা হয়। মোবাইলে চার্জ দিলে যতটা খরচা হয় তার থেকেও কম খরচা হয়। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। আপনাকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে অসমের টানা কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা একদমই অসমের একাধিক নদীর জলস্তর ধরে বন্যা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় নতুন করে মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে আরও অবনতি ঘটে। রাজ্যের 16টি জেলায় কম করে 5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এই বন্যায়। জলের তলে ভেসে গিয়েছে অনেকেই। গত মঙ্গলবারই 21 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আর সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে পূর্ব আসামের শিবসাগর জেলায়। শেষ কবে যে ওই জেলায় সদর জলমগ্ন হয়েছে সেটা কেউই মনে করতে পারছে না। স্থানীয় বাসিন্দারা বলছে যে গত 50 বছরের রেকর্ড ভেঙে দীঘ ও দেখাংশ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সেখানে 13 থেকে 14 জনের মৃত্যু হলেও বন্যায় অসমের ওই বন্যা পরিস্থিতি ক্রমশ আরো ভয়াবহ আকার নিচ্ছে, যার দরুন মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 42। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে 75 জনেরও বেশি। ফলে উদ্ধার কাজ এগোলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি উদ্ধারকারী সংস্থাগুলি। अगर नाव नहीं रहता तो मतलब यहाँ पे जैसे गाय छगली ऐसा है ना तो मर के है अभी, वैसा ही आदमी का परिस्थिति ऐसा हो जाता, शमशान बन जाता। রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা। চলে আসবো পরের খবরে। ঋতব্রত তৃণমূলের অফিসিয়াল অফিস হয়ে গেল মেট্রোপলিটনের সেই বাড়ির। তর্ক বিতর্ক সমানে চলছে, সংখ্যায় অনেকটা এগিয়ে ঋতব্রত তৃণমূল, কিন্তু কোন তৃণমূল অফিস কোনটা হবে তা নিয়ে বিতর্ক সমানে চলেছে। এরই মধ্যে নতুন খবর এলো যে মেট্রোপলিটনের বাড়ি ভাড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কাজ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে পালা বদলের পর দলের অন্দরে ফাটল ধরে। ভাবনাটি কয়েকদিন আগে হাতছাড়া হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এবার মেট্রোপলিটনের সেই বাড়িটিও পাকাপাকিভাবে বসার প্রস্তুতি শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নব তৃণমূল ব্লক। জানা যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের দলের বিধায়ক থেকে সদস্যরা এখন থেকে নিয়মিত মেট্রোপলিটন তৃণমূল ভবনে বসবেন। গত বুধবার বিকাল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান, অরূপ বিশ্বাস বৈঠক করেন। সেই বৈঠকে স্থির হয় একটি রোস্টার তৈরি করা হয়েছে। প্রতিদিন এখানে কেউ না কেউ বসবেন। একই সঙ্গে জাতীয় কর্মসমিতির বৈঠকের দিনক্ষণ আগামী 2 দিনের মধ্যে স্থির করা হবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এবার থেকে এখানেই বসবো, সবটা পরে জানানো হবে, রোস্টার অনুযায়ী এখানে বসবো। বাইপাসের ধারে অবস্থিত মেট্রোপলিটনের এই বিশাল বাড়ি সম্পত্তি যে অনেকটাই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় এখানে অখণ্ড তৃণমূল বসতো, হতো যাবতীয় দলের কাজ। তারপর 2 তৃণমূল ভাগাভাগি আর পার্টি অফিস নিয়েও শুরু হয় টানাটানি। কালীঘাটপন্থী তৃণমূলের জুলাই মাসে মেট্রোপলিটনের বাড়ি খালি করে দেবে বলেছিল, তা ছেড়ে দিতেই এবার ঋতব্রতপন্থী তৃণমূল নতুন করে মেট্রোপলিটনের নতুন তৃণমূল ভবন দখলে নিল। জানা যাচ্ছে বাড়ির মালিক মন্টু সাহার সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি সই করেছেন তারা। টার্গেট নিউজ কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই
8334034324। চলে আসবো পরের খবরে। পুজোর আগেই আবার চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর প্রান্তিক স্টেশনে কবি সুভাষ বন্ধ হয়ে গিয়েছিল। 1 বছর আগেই ধরা পড়েছিল পিলারের ফাটল। এবার সব সংস্কার করে আবার চালু হতে চলেছে 1 বছর পরে। দিনটা ছিল 28শে জুলাই 2025। প্ল্যাটফর্মের পিলারে দেখা গিয়েছিল বড় সড়ো ফাটল, আর তাই বছরখানেক আগে বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রোর ব্লু লাইন প্রান্তিক স্টেশন কবি সুভাষ। তারপর থেকে শুরু হয় সংস্করণের কাজ, যা এখনও অব্যাহত। গত 1 বছর ধরে কবি সুভাষের বদলে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হচ্ছে প্রান্তিক স্টেশনের চত্বরে নিত্যযাত্রীদের। সেই ভোগান্তি কবে শেষ হবে? কবে খুলবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশন? মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে 8 থেকে 9 মাস লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য, কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। নয়া রূপে স্টেশনের নকশা তৈরি কাজ ইতিমধ্যেই চলতি বছরে শুরু সম্পন্ন হয়ে গিয়েছে। নিউ গড়িয়া এই স্টেশনের দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্মের নির্মাণের কাজও চলছে। মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরও 9 থেকে 10 মাস সময় লাগবে কবি সুভাষ থেকে পুনরায় ট্রেন পরিষেবা শুরু করতে, অর্থাৎ 2027 সালে এপ্রিল বা মে মাসের আগে কোনো মতেই ব্লু লাইনের এই প্রান্তিক মেট্রো স্টেশন চালু হচ্ছে না, তাই সহজেই অনুমেয়। জানা গিয়েছে দক্ষিণেশ্বরমুখী নয়া প্ল্যাটফর্মটি নির্মাণের জন্য 80টি গভীর পাইলের মধ্যে মাত্র 3টির কাজ এখনো পর্যন্ত শেষ হয়েছে। বর্ষার কারণে কাজের গতি স্লট। এছাড়াও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্ল্যাটফর্মটির কাজ চলছে। একই সঙ্গে কাজ চলছে ছাউনি ও রেল লাইন খুলে ফেলার কাজও। কবি সুভাষের পুরনো চেহারা সম্পূর্ণ বদলে যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, তবে নয়া চেহারার প্রকাশ্যে আসতে এখনো বেশ খানিকটা সময় লাগবে বলে জানানো যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। পুলিশের নারী সুরক্ষা বাহিনীর নাম হলো দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলা পুলিশের একটা অংশ স্কুটি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান পুলিশের ইউনিফর্ম পরে। তাদের পোশাকের মধ্যে আসছে আমূল পরিবর্তন। নতুন পোশাক পরে এবার থেকে শহরের নারীদের সুরক্ষা দেবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের সুরক্ষার জন্য স্কুটিতে করেই টহলদারি টিম ইউনার্সের নাম পাল্টেছে দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্য। সেই মতো পুলিশের পোশাক তথা শার্ট প্যান্ট পরে স্কুটি চালানোই দস্তর, কিন্তু এবার এই মহিলা স্কোয়াড ইউনিফর্মে আনা হচ্ছে বিশেষত্ব। তার সঙ্গে পাল্টানো হচ্ছে হেলমেটের চেহারা। এবার থেকে স্কোয়াডের মহিলারা পুলিশ আধিকারিক ও মহিলা পুলিশ কর্মীদের পরনে থাকবে ওয়েস্ট কোট অথবা অ্যাপ্রন। ডিউটির সময় পোশাকের উপর গোলাপি ও কমলা মিশ্রিত রঙের ওই ওয়েস্ট কোট বা অ্যাপ্রন পরতে হবে দুর্গা সুরক্ষা স্কোয়াডকে। এর বোতাম হবে কমলা রঙের, 2 পাশে 2টি সাইড পকেটও থাকবে, আবার পকেট থাকবে ভেতরেও। পোশাকের সামনে ও পিছনের দিকটা গোলাপি হলো, 2 পাশ বা কলার থাকবে কমলা রঙের। পোশাকের সামনের অংশে বাঁদিকে ও পিছনে মা দুর্গার মুখ এবং ত্রিনয়নের ত্রিশূলের ছবি। তার নিচে ইংরেজিতে বড় হরফে লেখা থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। লালবাজারের দাবি গোলাপি রং মানে সহানুভূতি আর কমলা রং জানান দেয় শক্তির। যখন দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যরা স্কুটি নিয়ে ডিউটি করবেন তখন তারা শহরের মানুষ ও বিপদে পড়া নারীদের প্রতি সহানুভূতি দেখাবেন। তেমনই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে নারীদের উপর অত্যাচারের দমনে। এই পোশাক যেন তাদের গর্বের কারণ হয়। আপাতত লালবাজারের পক্ষ থেকে 110টি এই পোশাকের বরাদ্দ দেওয়া হয়েছে। তার জন্য কলকাতা পুলিশ খরচ করেছে 2,75,000 টাকা। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। পুজোর আগেই যুবভারতীতে নামছে ব্রাজিলের ফুল টিম। প্রায় স্বপ্ন হলেও সত্যি, ব্রাজিলের প্রথম সারির প্রায় সব খেলোয়াড়রাই নামছেন যুবভারতীতে। জানা গিয়েছে অক্টোবর মাস পড়তেই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সেলোকাও। সূত্রের খবর রিজার্ভ টিম নয়, প্রথম সারির ব্রাজিল টিমই খেলবে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে। 2011 সালে লিওনেস মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল কলকাতা। লা আলবিলেস্টারের প্রতিপক্ষ ছিল ভেনিজুয়েলা। 15 বছর পর এবার কলকাতা কাঁপাবে সবুজ হলুদ জার্সিধারীরা। বিশ্বকাপ চলাকালীন ESPN ব্রাজিলের একটি প্রতিবেদনে প্রকাশ হয়, বিশ্বকাপের পর ব্রাজিলের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী 25শে সেপ্টেম্বর টাউন্সভিলে এবং 29শে সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া সফর সেরেই ভারতের সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বকাপ চলাকালীনই। যদিও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় নেইমাররা, ব্রাজিল ভক্তদের মনে জমা হয় এক রাশ দুঃখ। কিন্তু বিশ্বকাপ মিটতেই কলকাতার ভক্তকুলের জন্য সুখবর দিল ব্রাজিল ফুটবল। গত বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানানো হয় পুজোর আগেই কলকাতায় খেলতে নামবে ব্রাজিল। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ।